তো চেন্নাই সুপার কিংস এই বছর কিন্তু চেন্নাই সুপার কিংস সব থেকে বেশি সারপ্রাইজ করেছে। পুরো ওদের ধর্ম পাল্টে ফেলেছে। সব বুড়োদের নিয়ে খেলতো, এই বছর সব ইয়াং নিয়ে চলে এসছে একদম। তাহলে এর পিছনে কি ধোনির বুদ্ধি থাকবে নাকি অন্য কারো ধোনির স্ট্র্যাটেজিও থাকতে পারে? তার আগে ভিডিও শুরু করার আগে আজকে চেন্নাই সুপার কিংস নিয়ে আমরা টিমের অ্যানালাইসিস করব পুরোপুরি, স্ট্রেংথ উইকনেসেস থেকে শুরু করে স্ট্র্যাটেজি, প্লেইং 11 বানাবো, যেটা এই বছরের সব থেকে কঠিন প্লেইং 11 হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে আমার কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আপনাদের দিকে আমি ছুড়ে দিতে যাই। সবার প্রথম কোশ্চেন হচ্ছে, MS ধোনির কি এটা লাস্ট IPL হতে চলেছে? আবার একই কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, কিপিং কে করবে, সঞ্জু স্যামসন নাকি MS ধোনি? এটা কিন্তু বড় কোশ্চেন। তাহলে MS ধোনি কি প্লেইং 11-এ ফিট হচ্ছে নাকি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে? তারপরে হচ্ছে 14 কোটি টাকা দিয়ে যে দুটো প্লেয়ারকে কিনেছে, তারা কি আদৌ চান্স পাবে প্লেইং 11 নাকি পাবে না? এরকম অনেকগুলো কোশ্চেন কিন্তু আমাদের মাথায় রয়েছে এই বছর এই চেন্নাইয়ের সম্পর্কে বলতে গেলে। তো আমরা প্লেইং 11 বানানোর চেষ্টা করেছি, ভিডিওর মধ্যে অলরেডি বললাম আমরা কি কি আলোচনা করব। তো প্লেইং 11-এ আসার আগে সবার প্রথমে আমরা শুরু করি আজকের টপিক নিয়ে, চেন্নাই সুপার কিংসের টিম অ্যানালাইসিস। তো সবার প্রথমে অকশন নিয়ে যদি বলি, সারপ্রাইজিং অকশন এই বছর চেন্নাই সুপার কিংস সবাইকে মানে ভেবাচাকা খাইয়ে দিয়েছে। কত টাকা নিয়ে এসেছিল, তারপরেও এসে তার বিনিময়ে কি কিনেছে? ইয়াং প্লেয়ার কিনেছে দুটো, যার হচ্ছে দাম 28 কোটি, মানে একই প্রাইসে কিনেছে। শর্মা আর প্রশান্ত বীর, তাও কোনোদিন IPL এর কোনো এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার IPL এ ডেবিউ করবে। চেন্নাই সুপার কিংস কিন্তু স্কাউট টিমের উপর এরকম ভরসা দেখিয়েছে যে এরকম দুটো প্লেয়ারকে কিনতে দিয়েছে। সব থেকে বড় কথা, মানে কাউন্টি থেকে একদম ডাইরেক্ট IPL। হ্যাঁ, কাউন্টি না, ফার্স্ট ক্লাস, কাউন্টি তো খেলেনি। তো আরেকটা যেটা বড় ডিসিশন নিয়েছিল এই বছর, সেটা হচ্ছে জাড্ডু আর স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে ট্রান্সফার করে ট্রেড করেছে সঞ্জু স্যামসনকে। এটা একটা পজিটিভ দিক বলা যেতে পারে। সঞ্জু স্যামসন আসাতে চেন্নাই সুপার কিংসের টিম কতটা ব্যালেন্স হয়ে গেছে আমরা আলোচনা করলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো শুরু করছি, প্রথমে অকশন দিয়ে শুরু করা যাক। তো অকশনে যে প্লেয়ারগুলো কিনেছে, যেগুলো বললাম, দু একটা প্লেয়ার সারপ্রাইজিং ছিল, দু একটা প্লেয়ার খুব ভালো বিট করে পেয়েছে। যেমন সারপ্রাইজিংয়ের মধ্যে বলতে গেলে সবার প্রথমে হচ্ছে তোর প্রশান্ত বীর বলতে পারি 14 কোটি, কার্তিক শর্মা 14 কোটি, রাহুল চাহার একটা প্লেয়ার 5.20 করোড়, এটা একটা ভালো, এটা বলতে পারিস ভালো একটা ইয়ে। তারপরে আকিল হোসেন 2 কোটি এভারেজ, ঠিক আছে। ম্যাথিউ শট 1.5 কোটিতে পেয়ে গেছে। ম্যাথিউ শট অস্ট্রেলিয়ান ওপেনার বলতে পারেন বা হচ্ছে স্পিনার বলতে পারেন, অলরাউন্ডার, খুব সুন্দর একটা অলরাউন্ডার পেয়েছে। 1.5 কোটি, প্লেইং 11-এ খেলার যোগ্য প্লেয়ার কিন্তু ম্যাথিউ শট। আর সরফরাজ খানকে 75 লাখ দিয়ে নিয়েছে। আর হচ্ছে ফোক্স আছে নিউজিল্যান্ডের, ওকে 75 লাখ দিয়ে। আর আমান খান, এই মোটামুটি ছিল অকশন যা ছিল। দু একটা ছাড়া, মানে সারপ্রাইজিং বলবো না, মানে দু একটা অকশন ছাড়া ওদের অকশন তেমন একটা ভালো হয় না, ভালো হয়নি। এবার এটা ডিপেন্ড করছে, এটা আমরা বলার কেউ না, এখনো ম্যাচ শুরু হবে, টুর্নামেন্ট শুরু হবে। কেমন সিএসকে দেখা গেল পুরো পাল্টি খেয়ে গেল, আমরা যেমন আশা করছি তার পুরোপুরি উল্টোই পারফরমেন্স দেখাচ্ছে। মানে এই অবধি আমরা কি ডিসকাস করব না কেমন হতে চলেছে, অন পেপার টিম কেমন লাগছে, কেমন হতে পারে সেটাই ডিসকাস করছি। তো সিএসকে গত বছর যা টিম খেলেছে, গত বছর তো একদম মানে 10 নাম্বারে গিয়ে 10 মানে 14টা ম্যাচে মাত্র 4খানা ম্যাচ জিতেছিল। গত কয়েক বছর ধরে আমরা এটাই দেখে এসেছি, অ্যাকসেপ্ট 2023 মনে সিএসকে জিতেছিল। এই অবস্থা সিএসকে যে এরকম অবস্থা, যে আমাদের 3 মহারথী দীপক হুডা, রাহুল ত্রিপাঠী আর হচ্ছে বিজয় শঙ্কর, 3 মহারথী একদম কিন্তু সিএসকে কে পুরো স্কাই রকেট করে দিয়েছিল। মানে এর আগে আমরা বলেছিলাম একবারে নিচের থেকে স্কাই রকেট 10 নম্বরে ফিনিশ করেছে। সিএসকে এর মতো টিম যে 5 বার ট্রফি উইনার, সেরকম টিম 10 নম্বরে ফিনিশ করছে, তাহলে কি অবস্থা তুই ভাবতে পারিস? লাস্ট অবধি 5খানা IPL ট্রফি ভাই, তারপর থেকে যে ভাই আনব্যালেন্স, যেখানে ধোনির ক্যাপ্টেন্সির আন্ডারও এরকম অবস্থা হয়েছে। গত বছর তো ঋতুরাজ গায়কোয়াড় ছিল না, ও স্পাইন ইনজুরি ছিল, এর জন্য ধোনি ক্যাপ্টেন্সি করেছে। তারপরে গিয়েও এই অবস্থা হয়েছে সিএসকে। প্লেয়ার খেলতে না পারলে অকশন ভালো না হলে, মেগা অকশনে পুরো ব্লান্ডার করে দিয়েছিল। মেগা অকশনে এত টাকা পায়, তারপরেও পুরোপুরি ব্লান্ডার করে দিয়েছিল। তো স্কোয়াডের উপরে যদি আমরা, তার আগে ম্যাচেসগুলো বলে নিই, যে 4টে ম্যাচ আছে প্রত্যেকটা টিমেরই। প্রথম ম্যাচ হচ্ছে 30শে মার্চে আছে রাজস্থান রয়্যালসের সাথে গুয়াহাটিতে, 3rd এপ্রিলে পাঞ্জাব, 5th এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর 11 এপ্রিলে দিল্লি ক্যাপিটালস। এই 4টে টোটাল ম্যাচ, মানে দুটো হোম ম্যাচ আছে, দুটো হোম ম্যাচ, 4টের মধ্যে ম্যাচ। তো স্কোয়াডের উপরে যদি আমরা আসি, স্কোয়াড তো সেরকম ভাবে কিছু বলার নেই, আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো, যেরকম প্রত্যেকটা টিমেরই দিয়ে দিচ্ছি। তো স্কোয়াডে সেরকম কিছু চেঞ্জেস
এনেছে সিএসকে এর মতো টিমই বলতে গেলে, আমি এখানে ভুলই বলছিলাম যে সিএসকে চেঞ্জ এনেছে, কিছু কিছু টিমই আছে যারা স্কোয়াডের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে, যেমন এদের 3 জনকে বললাম ছেড়ে দিয়েছে, তারপরে ওদিকে জাদেজা, স্যাম কারান এদের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, মেন 4-5টা 6টা প্লেয়ার কিন্তু সিএসকে ছেড়ে দিয়েছে, তার বদলে এদেরকে এনেছে মোটামুটি একটা 4-5 জনকে সেকেন্ড হাইয়েস্ট টাকা নিয়ে মানে ইয়েতে 42 না 43 কোটি টাকা, 42.5 crore এরকম সামথিং নিয়ে এসেছিল টিমের 43 কোটি টাকা। তো স্কোয়াড কেমন হয়েছে যদি বলা হয়, ওভারঅল এখন কেমন দেখাচ্ছে, তো ইনএক্সপিরিয়েন্স হলেও কিন্তু কাচ্চা লিম্বু স্কোয়াড না একদম, যে মানে যেমন মনে হচ্ছিল সব ইয়াং প্লেয়ার নিয়ে নিয়েছে, কিন্তু এখন দেখলে টিমটা অতটাও খারাপ লাগছে না। যেমন মনে কর গত বছর তোর দেখ, গত বছর উর্বিল প্যাটেল একটা ব্যাটসম্যান পেয়েছিল ওরা, যেটা হচ্ছে তোর করে খেলাচ্ছিল, তোর প্রথম 3 জনের মধ্যে খেলাচ্ছিল, মানে আপার অর্ডারে খেলাচ্ছিল, ওখানে ভালো স্ট্রাইকারের সঙ্গে খেলেছেও। তারপরে প্রশান্ত বীর যদি বলি, প্রশান্ত বীর কিন্তু ইউপি লিগে এমার্জিং প্লেয়ার অফ দ্য লিগ হয়েছে, ঠিক আছে, ইউপি লিগে, হ্যাঁ 8টা উইকেট আছে, 320 রান রয়েছে প্রশান্ত বীর, পুরো জাদেজার একদম হামশাকাল বলা, হামশাকাল তো না, ডুপ্লিকেট আর কি, ও যেমন মানে ব্যাটিং পাওয়ার প্লাস হচ্ছে বোলিং, ব্যাটিংও দিয়ে দিতে পারে, মেন হচ্ছে লেফট আর্ম স্পিনার জাদেজার মতো সেম, মানে জাদেজার আগে গিয়ে দেখছে সিএসকে, মানে ওর জন্য জাদেজাকে ছেড়ে মোটামুটি 14 কোটি টাকা দিয়ে কিনেছে, 14 কোটি টাকা। হ্যাঁ, তারপরে কেনার ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, যেহেতু সবাই বিট করেছে, তার মানে কুছ তো বাত হ্যাঁ, না অবশ্যই ব্যাপার তো আছেই কিছু না কিছু। তারপর টিমে 4খানা কিপারও রয়েছে, কার্তিক শর্মা, ধোনি, সঞ্জু, উর্বিল প্যাটেল, ঠিক আছে, তারপরে তারপরে তোর এদিকে আছে রাহুল চাহার একটা ভালো প্লেয়ার পেয়ে গেছে, ওরা 2025-এ বেশি ম্যাচ খেলেনি, মাত্র 2টো ম্যাচই খেলেছে, মানে ওদের স্পিন অপশনটাও মোটামুটি যে একটা কমতি ছিল, যার পরিবর্তে ওখানে একটা ওই জায়গাটা ভালো স্পিনার নিয়ে এসেছে, মানে ইন্ডিয়ান বলার। হ্যাঁ, রাহুল চাহারের ওভারঅল তোর 75টা উইকেট রয়েছে, আর ইকোনমি রেটটা হচ্ছে নোটিসেবল, যেটা 7.72, 80টা ম্যাচ খেলেছে, কিন্তু তারপরেও এরকম ইকোনমি রেট রেখেছে, যেখানে কিন্তু সিএসকে এর ময়দানে এই জিনিসটা খুব কাজে লাগতে পারে অবশ্যই। আর হচ্ছে কার্তিক শর্মা তো রয়েছে, কার্তিক শর্মা বিজয় হাজারা ট্রফিতে তোর লিডিং রান স্কোরার ছিল, 445 রান ছিল, 9 ম্যাচে 445 রান, বিজয় হাজারা ট্রফি 2025-26-এ হাইয়েস্ট রান, ওর জন্য তো বললাম, এর জন্য এত পেয়েছে, হ্যাঁ তো সবাই মিলে বিট করেছে, এরকম না যে 14 কোটি টাকা একাই উঠিয়ে দিয়েছে সিএসকে। হ্যাঁ, তো স্ট্রেংথের উপরে যদি আসি আমরা, স্ট্রেংথ কি আছে এই টিমটার যদি আমরা দেখি ভালো করে, তো এবার দেখলে মনে হচ্ছে কিছু স্ট্রেংথ রয়েছে চেন্নাই, গত বছরের তুলনায় এই বছর রয়েছে, কারণ সবার প্রথমে যে স্ট্রেংথটা আসবে সেটা হচ্ছে আপার অর্ডার, যেটা ওদের গত বছর আপার অর্ডারে তো সঞ্জু স্যামসন আর হচ্ছে তোর ঋতুরাজ গায়কোয়াড় আর তো আসবে, ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু গতবার খেলেনি, ঠিক আছে, হ্যাঁ ওই জায়গাটা একটা চলে আসলো, প্রথম 3টে, তারপরে যে মিডল অর্ডারে যে প্রবলেমটা চলছিল গত বছর ওই 3 মহারথীর জন্য, রাহুল ত্রিপাঠী আর বিজয় শঙ্কর আর দীপক হুডার জন্য, ওই জায়গাটায় কিন্তু ওরা ফিক্স করেছে এই বছর, যে দেওয়াল ব্রাভিস আছে, তারপরে হচ্ছে তোর রয়েছে কার্তিক শর্মাকে নামাবে, শিবম দুবে রয়েছে মিডল অর্ডার, সেরকমই আরেকটা স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে ফিনিশারে ওদের কিন্তু মোটামুটি শর্ট আউট হয়ে গেছে, এমএস ধোনি আছে, শিবম দুবে আছে, তারপর হচ্ছে প্রশান্ত বীর আছে, ঠিক আছে, ভালো প্লেয়ার কিন্তু ওদের ফিনিশার, ব্যাটিং কথা বলতে ব্যাটিং স্ট্রং আছে, হ্যাঁ, আর বোলিং তো আগাগোড়া স্ট্রং ছিলই ওদের, এই যে স্পিনটার একটা ব্যাপার ছিল, স্পিন কিন্তু এখন কিন্তু ফুলফিল হয়ে গেছে, যেহেতু নূর আহমেদ ম্যাচ উইনার বোলার আছে, নূর আহমেদ, খালিল, তারপরে নেথন এলিস, এই একটা বোলার আছে যে হচ্ছে ডেথ বোলিং কিন্তু পেসের মধ্যে, তো এটা একটা যেমন স্ট্রং পয়েন্ট, এটা আবার উইক পয়েন্টও আছে এটার একটা, এই সেম বলের দিকেও যদি উইকনেসের মধ্যে আসি, কিন্তু একটা উইকনেস আছে, সেটা হচ্ছে বোলিং প্যাক যদি বলা হয়, একবারে একটা বোলিং প্যাক, সেটা কিন্তু পুরোপুরি ওরা একে অপরের সঙ্গে খেলেনি, ম্যাট হেনরি, নেথন এলিস, তারপরে খালিল, নূর আহমেদ, প্রশান্ত বীর, এরা কিন্তু একসাথে সবাই তো খেলা সম্ভব না, শুধু এর মধ্যে নূর আহমেদ আর খালিল এই দুটো প্লেয়ারই আছে যারা একসাথে খেলেছে, তো এরকম একটা প্লেয়ারদের এনে একসাথে এক জায়গায় করা, যে ওরা বোলিং পারফরমেন্স মানে একটা প্যাক হিসাবে, পার্টনার হিসাবে কেমন বোলিং করছে, ওরা কিন্তু একটা এখনো বলা যাচ্ছে না, আমরা এর জন্য উইকনেসের মধ্যে ফেলছি, কারণ যেহেতু ওদের এটা প্লাস পয়েন্ট নেই অন পেপারে, এই জন্য আমরা উইকনেসের মধ্যে ফেলছি। আর উইকনেস বলতে গেলে তোর নতুন প্লেয়ার রয়েছে কার্তিক শর্মা, প্রশান্ত বীর, আশা করছি এই দুজন প্লেইং 11-এর মধ্যে খেলাতেই হবে ওদেরকে, যদি এরা দুজন ক্রুশাল জায়গা খেলবে, একজন 5 নম্বরে, একজন 7-8 নম্বরে খেলবে, যদি এর মধ্যে একজন দুজন যদি পুরোপুরি ফ্লপ যায়, তাহলে কিন্তু সিএসকে এখানে খাটি হয়ে যাবে, মানে সেটাই তো ভাবছি, মানে ডাইরেক্ট মানে একটা আনক্যাপ প্লেয়ার এসে প্লেইং 11 এ চান্স পাওয়া, মানে তাও সিএসকে, হ্যাঁ সিএসকে প্লেইং 11-এ যদি ওরা ফ্লপ করে যায়, ওইখানের মতো ব্যাকআপ কিন্তু নেই, ব্যাকআপ কে আছে, ওপেনারের দিকে আছে, যেটা হচ্ছে উর্বিল প্যাটেল, আর কিন্তু ব্যাকআপ নেই, এটাই তো বলছি, যত একটা আইপিএল এর ভাই প্রেসার থাকবে, যেখানে ময়দান সিং তোর অপোনেন্ট তো আমি বাদই দিলাম, যেখানে মানে অপোনেন্ট টিমের সঙ্গে যদি পড়ে, সেখানে বিরাট কোহলি থেকে মানে এদের একটা প্রেসার তো থাকবে, বোলারসদের ব্যাকআপ রয়েছে, যেমন ম্যাট হেনরি রয়েছে বদলে, নেথন এলিসের বদলে, তারপরে ফক্স রয়েছে, তোর
তারপর আমান খান কি ইয়েতে চেন্নাইতে, আমান খান চেন্নাইতে রয়েছে, আমান খান রয়েছে, তাহলে আমান খানও কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলেছে। তাহলে মোটামুটি বোলিং এর ইয়ে আছে, কিন্তু এখানে কিন্তু ওরা যদি ফ্লপ খায় তাহলে কিন্তু মোটামুটি সিএসকে যেতে পারে। যদি না থাকে আইপিএল এ কিন্তু ভাই টাপ আছে, ঠিক আছে, সত্যি টাপ আছে। তো প্লেইং 11 এর উপরে আসবো আমরা। প্লেইং 11 কেমন হচ্ছে? খুব মুশকিল হয়েছে প্লেইং 11টা বানাতে, কারণ হচ্ছে নতুন টিম গুছিয়ে একটা প্লেইং 11 বানানো খুব মুশকিল। কিন্তু সিএসকে এর প্লেইং 11 সিএসকে কিন্তু 2-3-4 বছর ধরে কিন্তু ভাই এদের এই সমস্যাটাই থাকছে, ঠিক আছে, হয়তো খাতা কলমে স্ট্রং টিম কিন্তু পারফরমেন্স করতে পারছে না, ঠিক আছে। এর জন্য আমরা ভেবে চিন্তে বুঝিয়ে একটা প্লেইং 11 বানিয়েছি। আপনাদের হয়তো সারপ্রাইজিং লাগবে কিনা, ভালো লাগবে কিনা সেটা আপনারা কমেন্টে বলবেন। প্রথম তিনটে প্লেইং 11 এ প্রথম তিনটে কমন। আয়ুষ মাত্রে মনে কর গত বছর আয়ুষ মাত্রে কাঁপিয়ে তোর 7টা ম্যাচে 240 রান, স্ট্রাইক রেট কত বলতো 189। এবারও কাপাবেন কেন ভাই, আন্ডার 19 চ্যাম্পিয়ন, আন্ডার 19 এর চ্যাম্পিয়ন। তাহলে আর ওই সিএসকে এর হয়ে হাইয়েস্ট রানও গত বছর ইয়েরই ছিল, আয়ুষ মাত্রে ছিল 48 বলে কত 94 রান ছিল। তাও আবার সিএসকে কিন্তু আরসিবি এর এগেইনস্টে, তাও আবার সিএসকে কিন্তু কিছু প্লেয়ার কিন্তু তুলেছে ভাই, এটা ভাই মানতে হবে। হাইয়েস্ট স্ট্রাইক রেট বল, হাইয়েস্ট রান বল আয়ুষ মাত্র ছিল গত বছর। তার সঙ্গে আমরা সঞ্জু স্যামসনকে আমি দিচ্ছি। সঞ্জু স্যামসনের ব্যাপারে নিশ্চয়ই কিছু বলতে হবে না, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য সিরিজ, ঠিক আছে। তো সঞ্জু স্যামসন রয়েছে 3 নম্বরে। আমি এখানে মনে করি ঋতুরাজ গায়কোয়াড়ের খেলা উচিত, কারণ ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সি ওটা তো রয়েছে। স্যামসনে যদি ফুল পোটেনশিয়াল ইউজ করতে, আয়ুষ মাত্রাকে তো টাচ করা যাবে না। যদি স্যামসাংয়ের ফুল পোটেনশিয়াল ইউজ করতে হয়, সেখানে ঈশান কিষানের মতো প্লেয়ার যারা ইন্ডিয়া টিমে যে এখানে যে ফিক্সড জায়গাতে ব্যাপক খেলছিল, তাকে কিন্তু 3 নম্বরে সরাতে হয়েছে, যে সঞ্জু স্যামসন যেন ওপেনিং করতে পারে, জায়গাটাকে স্যাক্রিফাইস করেছে, যেন সঞ্জু স্যামসন ওপেনিং করতে পারে। তো সিএসকে তো সেরকমই হবে। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হিসেবে মনে করি পিছিয়ে আসা উচিত, একটা পিছিয়ে যাও 3 নম্বরে হবে, এটা হবে সঞ্জু স্যামসন ওপেনিং। তাহলে তিনটে মোটামুটি কনফার্ম হয়ে গেল। ঋতুরাজ গায়কোয়াড় 4 নম্বরে ডেভাল ব্রাভিস চলে আসবে। 4 নম্বরে কোনো রকম কোনো প্রশ্ন নেই। আর ডেভাল ব্রাভিসের ব্যাপারে কিছু বলছিও না আমি, কারণ ও একাই খেলেছে, আর এদিকে তো চেন্নাইয়ের হয়ে জানাই কথা গত বছর কেমন কাঁপিয়েছে। তো ডেভাল ব্রাভিস রয়েছে 5 নম্বরে। কিন্তু কার্তিক শর্মা চলে আসবে এখানে 5 নম্বরেই খেলে কার্তিক শর্মা, অ্যাজ এ ব্যাটার হিসেবেই খেলবে, রাজস্থানের হয়ে খেলে হচ্ছে তোর 5 নম্বরেই। আর হচ্ছে তোর গত লিসেন যদি ধরা রঞ্জি ট্রফিতে কিন্তু 6 ইনিংসে 331 রানও রয়েছে। রিসেন্ট পারফরমেন্স যদি বলি 2025-26 আর কি রঞ্জি ট্রফির মধ্যে যদি বলা হয়, তাহলে ফর্মে রয়েছে, মোটামুটি ফর্মে রয়েছে। তো কার্তিক শর্মা এখানে কনফার্ম জায়গা 5 নম্বরে। 6 নম্বরে শিবম দুবে চলে আসবে। শিবম দুবে 6 নম্বর একদম নো ব্রেনার, ঠিক আছে। এখানে 5 নম্বরে ফ্লোটিংও করতে পারে, বলা যায় না, জায়গা শিবম দুবে, কার্তিক শর্মা, শিবম দুবে। কোন দলে স্পিনাররা ভালো বল করছে, সেখানে 5 নম্বরে শিবম দুবেও চলে আসতে পারে। আর 7 নম্বর হচ্ছে এখানে প্রশ্ন, এমএস ধোনিকে এখানে 7 নম্বরে খেলতেই হবে, এই টিমের খেলতেই হবে, না হলে এখানে ব্যাটসম্যানের অপশনই নেই। সত্যি তাই, 7 নম্বরে যদি এমএস ধোনি না খেলে, গত বছর সবথেকে বেশি স্ট্রাইক রেটও ছিল এমএস ধোনি, বেচারাকে ডাগআউটে বসে ভাই খেলা দেখতে দে তাহলে। আর এমনিতেই মনে হচ্ছে এই বছর লাস্ট আইপিএল, তো 7 নম্বরে এমএস ধোনিকে খেলতেই হবে, এখানে কোনো উপায় নেই। আর কারণ আমরা রাখছিও তাই, কিছু করার নেই। 7-এ এমএস ধোনি, 8-এ আসবে 8 নম্বর অবধি ব্যাটসম্যান থাকবে, সেটা হচ্ছে প্রশান্ত বীর। 8 নম্বরে চলে আসবে প্রশান্ত বীরেরও রিসেন্ট পারফরম্যান্স, বিজয় হাজারে ট্রফিতে 10টা উইকেট আছে, আর হচ্ছে তোর 8 ম্যাচে আর 133 রানও আছে, ঠিক আছে। আর মানে 6 মারা, এটা শুনেছে 6 মারার দিক দিয়ে কিন্তু ভাই মুস্তাক আলী এরকম 10 বলে 35 রান সামথিং এরকম স্কোরও আছে লাস্টের দিকে। তো যাই হোক, একটা মোটামুটি 8 নম্বর অবধি একটা পাওয়া যাচ্ছে। তো এখন যদি আমরা ব্যাটিং অর্ডার দেখি, আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়, ডেভাল ব্রাভিস, কার্তিক শর্মা, শিবম দুবে, এমএস ধোনি আর হচ্ছে প্রশান্ত বীর। এমএস ধোনিকে ইম্প্যাক্ট প্লেয়ার না হিসাবে খেলতে হবে, ইম্প্যাক্ট খেললো পরে, এটা ব্যাটিং ফার্স্ট টিম আমার মনে হয় না ইম্প্যাক্টে খেলবে। কেন বলতো, যদি মাঠের একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে, ঠিক আছে, উইকেটের পিছনে উইকেট কিপার তো এটা তো বলছি, লাস্টে বলছি। আর যদি বলা হয় 8 নম্বর অবধি হলো 9-10-11তে কিন্তু নেথান এলিস বা ম্যাট হেনরি, আমার মনে হচ্ছে নেথান এলিস এগিয়ে আছে, কারণ হচ্ছে যদি নেথান এলিসকে না খেলায় সিএসকে ডেথ বোলারই নেই তো, তাই এখানে নেথান এলিসকে খেলাতেই হবে ভাই। আর ওপেনিং স্পেলের জন্য তোর রয়েছে, তোর খালিল রয়েছে, খালিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলে আমরা দেখেছি, অবশ্যই। আর 10-11তে হচ্ছে 2টো স্পিনার আসবে, নূর আহমেদ আর হচ্ছে দীপক চাহারের বদলে আনসুল কাম্বোজকেও খেলাতে পারে, মাঠ বুঝে আর কি, মাঠ বুঝে। হ্যাঁ, তো ওইখানে তোর চলে আসবে হচ্ছে তোর ইম্প্যাক্ট প্লেয়ারে খালিল আহমেদ চলে আসবে। খালিল আহমেদই হবে, কেননা বলতো যেহেতু প্রথম যদি ব্যাটিং করে, নেক্সটে খালিল আহমেদ, মানে ধোনি বসে, মানে এরকম একটা ব্যাপার হয়ে যাবে আমার মনে হচ্ছে, যে ব্যাপারটা তুই বলছিলি যে ধোনির ব্যাপারটা। আর বেচারা উর্ভিল প্যাটেল এই বছর মনে হচ্ছে না খেলতে পারবে, যদি খেলাতে চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে না এখানে জায়গা হচ্ছে, কারণ 1, 2, 3, 4 পুরোপুরি একদম ফিক্সড।
উর্বিল প্যাটেলকে 5 নম্বরে নিশ্চয়ই খেলাবে না। তো অপশনও নেই এখানে, আনসুল কাম্বোজ একটা অপশন রয়েছে, খালিল আহমেদ একটা অপশন রয়েছে, রাহুল চাহারের পরে এদেরকে খেলাতে পারে। ধোনির ব্যাপারটা নিয়ে বল, কিপিং নিয়ে যে প্রশ্নটা আসছে সেটা বেচারাকে আবার খাটাবি, বেচারাকে কে করবে? এমএস ধোনি আমার মনে হচ্ছে, তোর কি মনে হচ্ছে আগে বল। দেখ এমএস ধোনি আমার মনে হচ্ছে, যদি আমাকে প্রশ্ন করিস, মনে হচ্ছে এক্সপিরিয়েন্সিং তো একটা মাঠে কাজ করে, ঠিক আছে, যেহেতু এত বছর ধরে সার্ভ করে এসেছে সিএসকে কে, ঠিক আছে, আমার মনে হয় না ডাগ আউটে বসে কিছু করতে পারে। তোর কি মনে হয় সঞ্জু স্যামসনের কম এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে, উইকেট কিপারের পিছনে এক্সপিরিয়েন্স আছে, মাঠে থাকলেও এক্সপিরিয়েন্স আছে। আমি একটা বলবো লজিক এখানে, এমএস ধোনি উইকেট কিপিং করবে, আমি তার পিছনে লজিকটা বলছি। এমএস ধোনি ফিল্ডিং করবে কি? ওটাই তো, না ফিল্ডিং তো করবে না, ফিল্ডিং তো করবে না, আর ডাগ আউটে থেকে, আর সঞ্জু স্যামসন ফিল্ডিং করে। হ্যাঁ, আর লাস্ট ইয়ার যেহেতু এমএস ধোনির, এটা আমার মনে হয় কনফার্ম এখানে এমএস ধোনি কিপিং করতে চলে। অবশ্যই, কেন না ও ডাগ আউটে বসে, আমার মনে হয় বসে থেকে হার্ট এন্ড সোল দিয়ে লাস্ট ইয়ার এটা এমএস ধোনি যা করার করে দিয়ে, আমার মনে হচ্ছে এই বছরই। কেন বলছি, মাঠে থাকলে দুটো ওদের আছে, ঠিক আছে, মানে ভালো পজিটিভ আছে। এক হচ্ছে ভাই ক্রাউড, ঠিক আছে, আর হচ্ছে টিমের একটা ইমপ্যাক্ট। সিএসকে এর কাছে তো এমনিতেও এতগুলো ক্যাপ্টেন রয়েছে, ঋতুরাজ গায়কোয়াড়, ওটাই সঞ্জু স্যামসন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, এমএস ধোনি তো বলে লাভ নেই। আর এমএস ধোনির কথা কি বলবো, মানে কেন মনে হচ্ছে বলে এমএস ধোনি মানে উইকেটের পিছনে। হ্যাঁ এমএস ধোনি, আর এই বছর আপনারা দেখতেও পারবেন এমএস ধোনি উইকেট কিপিং করছে। আমার মনে কি লাস্ট, আর হ্যাঁ লাস্টই হবে এটা, আর কত 44 হয়ে গেল। হ্যাঁ, তো এমএস ধোনি উইকেট কিপিং করছে, আর হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার না, যদি বসবে না, আমার বসবে না। তো এমএস ধোনি পুরো প্লেইং 11-এ খেলছে এই বছর। শান্তি পেলেন সিএসকে ফ্যানরা, আমরা আমাদের অ্যানালাইসিস তাই বলছে মোটামুটি। হ্যাঁ, তো এবার তো কি হতে পারে, স্ট্র্যাটেজি কি হতে পারে? 3 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়, যেটা বললাম 3 নম্বরে খেলাও, 3 নম্বরে নামলে ওখানে একটা অ্যাঙ্কার ইনিংস খেলতে পারবে। ডেভেল ব্রাভিস সব মার্কুটে ব্যাটসম্যান আছে, তারপরে মোটামুটি আর 15-16 ওভার অবধি 3 নম্বরে নেমেও খেলে গেলে একটা সাইড থেকে স্যামসাং ওপেনই করবে, আয়ুষ মাত্রের সাথে ওপেনিং। আর মিডল অর্ডারে তোর মিডল ওভার্স গুলো, মিডল অর্ডারটা স্ট্রং হয়ে গেছে। না মিডল ওভার্সের কথা বলছি, মিডল ওভার্সের মধ্যে রাহুল চাহার আর নূর আহমেদ দুজনের উইকেট তোলা দরকার, খুব জরুরি। আর ডেথ ওভারের জন্য আমি মনে করি নেথান এলিসকে এখানে লাস্টে 2-3 ওভার অন্তত রাখবে, কারণ স্লো করে 12-13 ওভারের পরে বলে আনো। নেথান এলিস কিন্তু ডেথ বোলিং এর জন্য বেস্ট, কারণ খালিল কিন্তু ডেথে ভাই খুব একটা নেই, ম্যাট হেনরি ডেথে না, আর নিশ্চয় স্পিনার তো দিয়ে করাবে না, স্পিনার দিয়ে করাবে না, শিবম দুবেকে শিবম দুবেকে তো আরো করাবে না, না করাবে না। তো মোটামুটি অপশনস রয়েছে, বোলিং অপশনস বেশি নেই, কিন্তু এখানে মোটামুটি চালিয়ে দেওয়ার মতো। যদি এখান থেকে 2-3 ঠিকঠাক বোলিং করতে পারে, সিএসকে এর কিন্তু বেড়া পার হয়ে যাবে, পরিষ্কার কথা। তো এবার রেটিং এর উপরে যদি আর আমরা আসি, রেটিং কত দিচ্ছি? তুই কত দিচ্ছিস 10-এ? আমি 10-এ 8 দেবো। 8 দিচ্ছিস? কেন দিচ্ছিস 8? কেন বলছি, ধোনির একটা পজিটিভ আছে, কেন ধোনি যদি উইকেট কিপিং করে, ঠিক আছে, আর যেটা বলি ডেথ বোলিং যদি নেথান এলিস যদি ভালো বল করে দিতে পারে, ওদের কিন্তু যেটা আমরা আগে বললাম যে একটাই অপশন আছে, ডেথ বোলিং। তুই যেটা বলছিস এটার জন্য আমি নাম্বার কেটেছি, কেটেছি, মানে জানি তুই ডেথ বোলিং এর জন্য নাম্বারটা কেটেছিস, কেন ডেথ বোলিং সেরকম একটা নেই, খালিল আহমেদও নেই, ম্যাট হ্যানিরও নেই। আমি এখানে দিয়েছি হচ্ছে 7.5 দিয়েছি, মানে তুই নাম্বার কেটেছিস। যদি কেন কেটেছি, যদি নেথান এলিস এখানে ফেল করে যায়, তাহলে সিএসকে কিন্তু গেল, ওটাই ডেথ বোলিং ভোগে গেল এই একজনের উপরে ভরসা করে পুরোপুরি। তো এখানে আমি এর জন্য পয়েন্ট কেটেছি, আর পয়েন্ট দিয়েছি যদি বলতে চাই 7.5 কেন দিয়েছি? 7.5 দিয়েছি তার কারণ ব্যাটিং অর্ডার এবার ওরা স্ট্রং করেছে মোটামুটি 7 অবধি এমএস ধোনি অবধি তো ব্যাটিং অর্ডার কনফার্ম রয়েছে ভালো, কারণ গত বছর যে প্লট তো মানে যাই হোক টিমের মধ্যে যে খামতিগুলো ছিল এই বছরটা যেগুলো ফাঁকা ছিল ওগুলো পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো পূর্ণ হয়ে গেছে। সঞ্জু স্যামসন এসে কিন্তু অনেকটা চেঞ্জ করে দিয়েছে। তো মোটামুটি এটাই ছিল। আপনাদের রেটিং জানাবেন, আপনারা 10-এ কত দিচ্ছেন টিমের, আর আমাদের রিভিউ কেমন লাগছে, প্রিভিউ বলা যেতে পারে না, প্রিভিউ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর একটা তোকে লাস্ট প্রশ্ন করব, হ্যাঁ, চান্ডে কি যাবে? ও প্লে অফে যাচ্ছে না, হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম। আমার তরফ থেকে প্লে অফে সিএসকে যাচ্ছে না, আমার তরফ থেকে যাচ্ছে না, ঠিক আছে। নতুন টিম নিয়ে এত সোজা না, কেকেআর অবস্থা দেখেছিলাম, নতুন টিম নিয়ে কি হয়েছিল, নতুন টিম নিয়ে এত সোজা না, এতক্ষণ বলার পর অন পেপারে সম্ভব না। এবার দেখা গেল কত এক্সট্রা অর্ডিনারি বেরালো, একদম প্রশান্ত বীর, কার্তিক শর্মার মতো ওটাই প্রত্যেকের হচ্ছে ফর্মে টিম হিসাবে কিন্তু, আর যেই টিমের বোলিং স্ট্রং হয় সেই টিমই কিন্তু একমাত্র উপরে উঠতে পারে, আমি জিনিসটা দেখেছি। আর সিএসকে কিন্তু ব্যাটিং স্ট্রং এই বছরও, কিন্তু এই বছর কিন্তু ব্যাটিং স্ট্রং রয়েছে বেশি। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, আমি মানে আমাদের মধ্যে প্লে অফে যাচ্ছে না, কিন্তু মোটামুটি ওভারঅল দেখতে গেলে নতুন টিম, যার জন্য প্লে অফে যাচ্ছে না আমাদের উপর, মানে রাখছি না আর কি। তো আজকের ভিডিও এটুকুই রাখছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, স্বাভাবিক ব্যাপার। আর আমরা কিন্তু লাইভে আসছি, লাইভগুলো চেক আউট করতে পারেন আমাদের, নোটিফিকেশন বেল আইকনটা দাবিয়ে দিলে কিন্তু নোটিফিকেশন পেয়ে যান আপনারা। তো আজকের মতো এটুকুই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাঞ্জাব, রাজস্থান,
আর হচ্ছে কার আরেকটা আরসিবি না মুম্বাই, তিনটে কিন্তু অলরেডি আমরা ভিডিওটা দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চেক আউট করতে পারেন, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, গুড বাই।